স্পেনের যে টিমের স্ট্রেংথ, সেইখানে তাদেরকে যেখানে আসলে আঘাতটা করতে হবে সেটা হলো মিডফিল্ড। 2 গোল ডিফেন্স হয়ে গেছে, গোল্ডেন বুট কিন্তু আসলে সেই পাবে। রদ্রি বেসিক্যালি মেইন মিডফিল্ডটাকে কন্ট্রোল করে Right. এবং ফ্যাবিয়ান রুইজ হাইব্রিড রোলটা প্লে করে। এই দলের স্কোয়াডের অলমোস্ট 9 জন প্লেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যেটা স্পেনের দলে ওই এক্সপিরিয়েন্স নেই। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন জাহিদ হাসান এমিলি নাকি অন্যরকম কিছু আলোচনা করতে চায়। আমি জানি না, একটা 10 গোলের এত বড় ম্যাচ দেখার পরে অন্যরকম কি আলোচনা তার মধ্যে আছে। এই 10 গোলের ম্যাচের পরে গ্র্যান্ড ফিনালে, যেটা ওয়ার্ল্ড কাপের 2026, এই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা কেমন হবে? গোল ফেস্ট নাকি গোল দেওয়ার জন্য মানে এক একজনের প্রাণ ওষ্ঠাগত, সেই বিষয়টা নিয়েও তো আলোচনা করতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্পেন এবং আর্জেন্টিনা অল স্প্যানিশ ফাইনাল, দুইটা আলাদা দেশ কিন্তু ভাষা তো একই, স্পেন স্প্যানিশ সবাই তাই বলি, স্পেশালি কাতালুনিয়ান ভাষাটাই তো বেশি। একটা ইন্টারেস্টিং ফাইনাল। তার আগে একটা দারুণ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। ইংল্যান্ড 6টা গোল দিল ফ্রান্সকে, আর ফ্রান্স 4টা শোধ দিয়েছে। 10 গোলের ম্যাচ, আনবিলিভেবল। 1966 সালের পরে ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভালো পারফরমেন্স, তারা 3 নম্বর দল হয়েছে। আমার কাছে মনে হয় না টমাস টুখেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো খারাপ রেজাল্ট নিয়ে বাসায় গেল। তবে নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হওয়ার সবচাইতে বড় দাবিদার যেই দলটা ফ্রান্স, তারা চতুর্থ হয়েই তাদের ওয়ার্ল্ড কাপটা শেষ করলো। সবাইকে স্বাগত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপে। হাসান মাহাদি আপনার সাথে, আর আমার সাথে যাকে দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন তারকা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ভাই আপনাকে। এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, তারকা ডিফেন্ডার, তিনি এখনো জাতীয় দলেই খেলছেন, এবং ইন্টারেস্টিংলি ইউরোপের মাটিতে বাংলাদেশকে যিনি প্রথম জয় উপহার দিয়েছেন, যেটা আগে কখনো হয় নাই, সান মারিনোর বিপক্ষে 2টা গোল তপু বর্মনের মাথা থেকে এসছে। তপু, আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ মাদি ভাই। এই 10 গোলের ম্যাচটা কেমন লাগলো? না, 10 গোলের ম্যাচের থেকে মেইন ফ্যাক্টর যে ম্যাচটা আসলে হবে, ম্যাচের শুরুতে যে দুই দলের কোচ প্লেয়ার আসলে যেভাবে স্টেটমেন্ট দিচ্ছিল, সেখান থেকে কিন্তু ম্যাচটা তেমন কোনো ভ্যালু ছিল না। এই ম্যাচটা কিন্তু আসলে কখনোই কেউ খেলতে চায়নি। এর আগের ওয়ার্ল্ড কাপগুলিতে যখন দেখি, বেসিক্যালি তো হয়তো এই 2-4 দল তো সেমিফাইনাল কোয়ালিফাই করে, সেখান থেকে বাদ হয়ে তারা থার্ড নির্ধারণী ম্যাচ খেলতে আসে, এবং তারা যখন আসলে হেরে থার্ড নির্ধারণী ম্যাচে আসে, তখন আসলে তাদের এই খেলার মানসিকতাটা থাকে না। ইভেনচুয়ালি আগের ওয়ার্ল্ড কাপগুলি তো আমরা দেখেছি যে প্লেয়াররা বা কোচিং স্টাফ সবাই বলছে যে ভ্যালুলেস ম্যাচ খেলে আসলে তাদের জন্য এটা আসলে খুব একটা এটা বার্ডেম আর কি। আর আরেকটা জিনিসও এমিলি, যেটা হচ্ছে যে সাধারণত ওয়ার্ল্ড কাপের পরপরই আসলে সিজন শুরু হয়ে যাবে, তো অনেকে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে একটা ইনজুরির কনসার্ন থাকে, যদি একটা ইনজুরি হয়ে যায় পুরো সিজন বাদ হইতে পারে। তো ক্লাবের কোচটা বলেই দেয় যে খেলার দরকার নেই, এটাতে খেলো না। মেইন ফ্যাক্ট হলো যে এই ম্যাচটা তো আসলে প্লেয়াররাও খেলতে চায় না। হ্যাঁ, প্লেয়াররাও খেলতে চায় না। ইভেনচুয়ালি প্লেয়াররা এই ম্যাচটা ওপেন ম্যাচ হয়েছে, 10 গোল হয়েছে, গোল হতে পারতো কিন্তু 20টা গোল হইতে পারতো। আসলে এরকমই একটা ম্যাচ হয়েছে, 20-22টা গোল হইতে পারতো। সো বোঝা যায় যে ম্যাচটা আসলে মেইন ফ্যাক্ট হলো 2টা দল তো আসলে ফাইনাল খেলার জন্য প্রিপারেশন নিচ্ছে, সেখান থেকে বাদ হয়ে তৃতীয় নির্ধারণী ম্যাচ খেলতে আসছে। সো এটা ম্যাচটা ইন্টারেস্টিং হয়েছে এই কারণে যে আমরা গোল দেখতে পারছি অনেক। এই কারণে আমার কাছে মনে হয় যে ম্যাচটা দেখে খুব মজা পেয়েছি। একটার পর একটা গোল হইতেছে, আরো কতগুলো গোল মিস করছে। ওয়ার্ল্ড কাপের সম্ভবত সবচেয়ে ওপেন প্লে গেম হয়েছে এটা, এত ওপেন ছিল গোটা ম্যাচ। রাইট, বাট আমি ধরে নিয়েছিলাম যে ফ্রান্স হয়তো ম্যাচটা একটু সিরিয়াসলি নেবে, বিকজ দিদিয়ার দেশমের লাস্ট ম্যাচ। হ্যাঁ, সো তারা আসলে তাকে জয় দিয়ে কিন্তু চেষ্টা করতে পারে, এবং তার টিমের লোকজন একটু সিটিটা ঘুরে দেখতে চেয়েছিল। দেশম বলেছে যে না, সিটি ঘুরতে দেওয়া যাবে না, আমার শেষ ম্যাচটা আমি জিতেই শেষ করতে চাই, কিন্তু ফাইনালি হয় না। ইনফ্যাক্ট ফ্রান্স আসলে এর আগে কখনো 6 গোল খাইছে কিনা আমার ঠিক জানা নেই, আপনি জানেন কিনা জানি না। এবং ফ্রান্সের এগেইনস্টে মনে হয় পেলে সবশেষ হ্যাটট্রিক করেছে, মানে ফ্রান্সের সাথে হ্যাটট্রিকও কেউ করে নাই, বুকায়ো সাকা করলেন কালকে। মানে আমি এক জায়গায় একটু অবাক হয়েছি যে ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয় তারপর থেকে যে ফ্রান্সকে নিয়ে আমরা যেভাবে আলোচনা করছি যে ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, সেই ফ্রান্স এন্ড অফ দ্য ডে 6টা গোল খেলো, টুর্নামেন্টে 4 নাম্বার হয়ে তারা দেশে যাচ্ছে, দ্বিতীয় দেশমে লাস্ট ম্যাচ সেটাও কিছু করে দেখাতে পারলো না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা খুব বাজে একটা শেষ হয়েছে তাদের জন্য। রাইট, এক্স্যাক্টলি। তবু বর্মন যে কথাটা একদম শুরুতে বলে ফ্রান্স সেমিফাইনালে বাদ হয়েছে, কিলিয়ান এমবাপ্পে কোনো গোল করতে পারে না সেমিফাইনালে, খুব ভালো খুব ভালো, এটা তবু বর্মন একদম ওন কইরা বলে, আমারে বারবার বলছে। তবু বর্মন ফাইনালি কিলিয়ান, আমি বলছিলাম যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে যদি কিলিয়ান খেলে 3 গোল করবে, 2টা করেছে, আরো 2টা করতে পারতো। ফাইনালি এখন তার 22 গোল, এবং তিনি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে হাইয়েস্ট গোল গেটার, এবং এই টুর্নামেন্টেও এখন তার গোল হচ্ছে 8টা আর 2টা 10টা, 4টা অ্যাসিস্ট। না, আসলে এমবাপ্পের একটা টার্গেট ছিল। আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে এমবাপ্পে খেলবে না এই ম্যাচটা। আসলে কেন যেমন নামে নাই, একটা ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট হয়েছে সেমিফাইনালে, তারপর আসলে মানসিকভাবে
আমরা যদি হ্যারিকেনের কথাটা বলি, হ্যারিকেন কিন্তু খেলে নেই, অল অ্যাবাউট দ্যাট থিং যদি বলি, রাইট। আর্জেন্টিনা হারার পরে আসলে সে অনেক কষ্ট পেয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু হ্যারিকেন নামতে পারতো, কিন্তু তারও কিন্তু একটা চান্স ছিল, একটু লাস্টের দিকে একটু ওয়ার্ম আপ করছিল, কিন্তু আর নামার দরকার পড়ে নাই। তো আসলে এমবাপ্পের এই জায়গা দিয়ে একটা টার্গেট ছিল যে এই ম্যাচটা আসলে একটা ওপেন ম্যাচ হবে। এমলি ভাই আপনিও বললেন যে ওপেন ম্যাচই হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপে, তো সেই ক্ষেত্রে একটা চান্স সে নিয়েছে যে এই জায়গা থেকে একটা বা দুইটা গোল করার একটা সুযোগ সে পাবেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেই সুযোগগুলো এসেছেন এবং সে হ্যাট্রিক করতে পারতো, কিন্তু এই দুইটা গোল আসলে সে যেটা চেয়েছে সেটা অলরেডি হয়ে গিয়েছে। দেখেন আপনি 2 গোল ডিফারেন্স হয়ে গেছে, গোল্ডেন বুট কিন্তু আসলে সেই পাবে, কারণ মেসি ভেরি ডিফিকাল্ট আসলে স্পেনের সাথে 2 গোল করা, কিন্তু আবার আমি বা এমলি ভাই বলতেও পারবে না যে আসলে মেসি কি করবে, স্পেশালি সাম ডিউরিং ম্যাচে। তো আসলে এটা আমরা বিলিভ করি মেসির ক্ষেত্রেও সম্ভব, কিন্তু এমবাপ্পে আসলে এই ওয়ার্ল্ড কাপে যে মেসিকে ছাড়াই চলে যাবে এটা আসলে আমরা কেউ ভাবি নাই। এটা কিন্তু আসলে টু বি অনেস্ট ভেরি রেয়ার থিং। আপনি 21টা গোল পুরো ওয়ার্ল্ড হিস্টোরিতে, এখন 22টা না, মানে মেসির 21টা, রাইট। এমবাপ্পে সেটাকে ওভারটেক করে 22টায় নিয়ে যাবে, আসলে এটা আমরা কেউ ভাবিনি। তো আসলে তার একটা টার্গেট ছিল যে আমি হয়তো ওয়ার্ল্ড কাপ জিতবো না, কিন্তু আমাকে এরকম জায়গায় নিয়ে যাব, সেটাতে সে সাকসেস। এবং কিলিয়ান যখন ওয়ার্ল্ড কাপ তার ক্যারিয়ার শেষ করবে, ওয়ার্ল্ড কাপ ক্যারিয়ার শেষ করবে, তার নামের পাশে 30 থেকে 32টা গোল থাকবে। হ্যাঁ, আরো দুইটা চান্স আছে। সে 35 ইয়ারে তার আরো দুইটা ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে যাবে। হ্যাঁ, তো তার এখন 27, নেক্সট ওয়ার্ল্ড কাপ 31 হবে আর 35-এ। তো আসলে অল অ্যাবাউট আপনার ফিটনেস এবং পারফরমেন্সটা আসলে কোন লেভেলে থাকবে, সে সময় আরো টেকনোলজি বের হয়ে যাবে, আসলে এমবাপ্পেকে কিভাবে মার্কিং করতে হবে, এটা এক্সট্রা এটা ইয়ার বাই ইয়ার রেডি হয়। তারপরে এমবাপ্পের অনেক সুযোগ আছে, তার একটা বিশাল অঙ্কের গোল করা ওয়ার্ল্ড কাপে, এটা মনে হয় সর্বোচ্চ থাকবে, তারই একটা সুযোগ বেশি। এমিলি, লিওনেল স্কালোনি স্পেনের এগেইনস্টে কি ট্যাকটিক্স নিয়ে মাঠে নামবে? ট্যাকটিক্স কি নিয়ে নামবে এটা তো স্কুলে অলরেডি, মানে আমরা তো জানি স্কালোনির খুবই কমন ট্যাকটিক্স, একদম ওয়ার্ল্ড কাপের প্রথম দিন থেকে শেষ ম্যাচ পর্যন্ত, ফ্রান্স কি বলে এটাকে, ইংল্যান্ডে এগেইনস্ট পর্যন্ত একই রকম 4-4-2 ফরমেশনটাই খেলিয়েছে। পরিবর্তনের মধ্যে একটা মেজর পরিবর্তন করেছিল শেষ ম্যাচে, জুলিয়ানো সিমিওনেকে নামিয়েছিল রদ্রিগো দি পলের জায়গায়। এবং একটা জিনিস ভালো করে চিন্তা করে দেখেন, 2022 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলার রেপ্লিকেশনে আমরা দেখি, মানে তার স্কোয়াডে 6-7 জন নতুন প্লেয়ার ছিল, কিন্তু তাদেরকে আসলে সেইভাবে তিনি সুযোগ দেন নাই, শুধুমাত্র জুলিয়ানো সিমিওনে ছাড়া বাকি সবাই কিন্তু। আর আমরা একটু আলমাদাকে দেখেছি, আলমাদা আগের স্কোয়াডেই ছিলেন, আসলে 2022-এও ছিলেন। না, ট্যাকটিক্সের কথা যদি বলেন, ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। হ্যাঁ, স্পেনের যে টিম স্ট্রেংথ, সেইখানে তাদেরকে যেখানে আসলে আঘাতটা করতে হবে সেটা হলো মিডফিল্ড। হ্যাঁ, সো এইখানে আমার কাছে মনে হয় যে স্কোলানি অলরেডি একটা প্ল্যান করে ফেলছে। এবং আপনি যদি দেখেন স্পেনের লাস্ট ম্যাচ এগেইনস্ট ফ্রান্স, স্পেন কিন্তু ফ্রান্সকে নিয়ে আলাদা কোনো প্ল্যান করেনি। হ্যাঁ, তারা তাদের যে বেসিকটা খেলেছে, স্ট্র্যাটেজি যেটা ছিল সেইটাইতে ইমপ্লিমেন্ট করেছে, জাস্ট তারা ডিফেন্ডিং ট্রানজিশনে তাদের যে গোল স্কোরিংয়ের চ্যানেলগুলো ওইগুলি অফ রেখেছে। হ্যাঁ, যার কারণে কোনো ক্লিয়ার বা পোস্টম্যান ডেম্বেলে কিছু করতে পারেনি। খুব কুইক বল রিকভারি করেছে, যেটা তারা করে, রিকভারি করেছে 4-5 সেকেন্ডের মধ্যে বল রিকভারি তারা এটা মানে কাউন্টার প্রেস করে তাদের কাছে নিয়ে নেয়। যদি ওই ম্যাচে তাদের বল পজিশন অতটা বেশি ছিল না, বাট আর্জেন্টিনা যেটা করবে, আমার কাছে যেটা মনে হচ্ছে, আর্জেন্টিনা যেটা করবে, তারা যেহেতু 4 জন মিডফিল্ডার নিয়ে খেলে, আর স্পেন 4-2-3-1 খেলে, স্পেনের যেটা হয় যে 2 জন রদ্রি প্লাস হলো আপনার ফেবিয়ান রুইস। এমিলি, আমি এই প্রশ্নটাই করতে চাই, রদ্রি, ফ্যাবিয়ান রুইস এবং সামনে দানি ওলমো, এই হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ তার মিডফিল্ড। এবং কখনো কখনো আমরা দেখি যে রদ্রি বেসিক্যালি মেইন মিডফিল্ডটাকে কন্ট্রোল করে এবং ফ্যাবিয়ান রুইস হাইব্রিড রোলটা প্লে করে, কখনো কখনো ডিফেন্সিভ ওয়ার্ক করছে, কখনো কখনো লিঙ্ক প্লেটা করছে, মানে কি বলে আফ্রান্টের সাথে যে লিঙ্কটা করা সেইটা, কখনো রাইটে কখনো লেফটে, সব দিকেই মোটামুটি ভাবে সে ওইভাবে ঘুরে বেড়ায়, নিজেকে মোস্ট অফ দ্য টাইম একটু ফ্রি রাখে। তো এই ট্রায়াঙ্গুলার শেপটা, যেটা দানি ওলমো এই কারণে প্রচুর স্পেসও পায়, এইটাকে বেসিক্যালি ইন্টারাপ্ট করবে কেমনে স্কালোনি? আমি যদি একটু লাস্ট ম্যাচটার দিকে যাই, যেটা ইংল্যান্ডের ম্যাচে যদি আপনি দেখেন, আর্জেন্টিনা যেটা করেছে, আপনি সিমিওনির কথা বলছেন, সিমিওনি যেটা করছে একটু ডার্টি ফুটবল করছে, ফিজিক্যাল, ভেরি ফিজিক্যাল। হ্যাঁ, সো এইটা আমার মনে হয় এই ম্যাচও সে ইমপ্লিমেন্টটা করবে সামহাও এরকম। আপনি যদি দেখেন যে 4 জন মিডফিল্ডার, হ্যাঁ, তারা মিডফিল্ডে আমার কাছে মনে হচ্ছে যে কখনই রদ্রিকে স্পেশালি বল কন্ট্রোল করতে দিবে না। মানে আপনি দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপে রদ্রি যেভাবে আসলে পারফর্ম করছে, তার পাসিং ডিস্ট্রিবিউশন, তার পাসিং অ্যাকুরেসি, হ্যাঁ, অ্যাটাকিং থার্ডও এন্ড অফ দ্য ডে আপনি যদি দেখেন ডিফেন্ডিং ট্রানজিশন 648টা পাস দিছে এই ওয়ার্ল্ড কাপে সে, মানে কারেক্ট
এবং 2022 সালেও সেই সর্বোচ্চ পাস দিয়েছে, এবার তো আরো বেশি সেটা। রাইট, যেটা আসলে স্কুলেনি কাপে দেখবেন কুভার্স এবং ল্যাপোর্ট যখন বল ধরে, হ্যাঁ, তাদের মেইন টার্গেট ম্যান থাকে কিন্তু হলো আপনার রড্রি। হ্যাঁ, রড্রির পরবর্তী কিন্তু এই বলগুলি ডিস্ট্রিবিউশন করে সামনের দিকে। সো আমার কাছে মনে হয় যে স্কুলিনি ওই জায়গা বা ওই চ্যানেলগুলি বন্ধ করার চেষ্টা করবে। অ্যাট দ্য সেম টাইম ফেভিয়ান রুইস ইভেনচুয়ালি ভিয়েনাও কিন্তু ওদিক থেকে এসে আপনার মিডফিল্ডে কিন্তু একটা কম্প্যাক্টনেস তৈরি করে। হ্যাঁ, সো আর্জেন্টিনা লাস্ট ম্যাচ ইংল্যান্ডে যদি দেখেন, ডেকল্যান রাইস এবং এলিয়ট অ্যান্ডারসনকে আসলে কিন্তু মিডফিল্ডে তেমন কোনো কিছু করতে দেয়নি। হ্যাঁ, দেখবেন যে পুরো মিডফিল্ডটা কিন্তু তারা কন্ট্রোলে নিয়েছে এবং মিডফিল্ডে তারা কিন্তু দেখবেন ইংল্যান্ড, আপনি যদি আবার ম্যাচটা দেখেন 4-5টা পাসও কখনো করতে দেয় না। হ্যাঁ, সো স্পেন তো বেসিক্যালি পাসিং করতে চায় প্রচুর, অপোনেন্ট হাফে ইভেন্চুয়ালি তারা বল লস করার সাথে সাথে আবার কাউন্টার প্রেস করে, আপনি যেটা বললেন যে 6 সেকেন্ডের ভিতর তারা আবার বল রিগেইন করে ফেলে। তো ওই জায়গাটা আমার মনে হয় যে আর্জেন্টিনা করতে দিবে না, আর্জেন্টিনা ওই স্ট্রেংথটা কিন্তু আছে। রাইট, এক্স্যাক্টলি। এটা তবু বর্মন, আর্জেন্টিনার সে স্ট্রেংথটা আছে, আমরা খুব ভালো করে জানি যে আর্জেন্টিনার স্ট্রেংথ হচ্ছে যে সে অন্যের খেলা, স্পেন যেমন নিজের খেলাটা খেলে অন্যের খেলা নষ্ট করে, আর্জেন্টিনা মানে নিজের খেলাটা তো খেলবে, পাশাপাশি অন্যের খেলা নষ্ট করার আবার এক্সট্রাঅর্ডিনারি তার এবিলিটি আছে, আমরা দেখেছি আগের ম্যাচগুলোতে। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে বেসিক্যালি দুই দলের ডিফেন্স নিয়ে। পাউ কুবার্সি, আইমেরিক লাপোর্ট, বোথ আর ভেরি অ্যাকিউরেট এই হোল থ্রু দ্য টুর্নামেন্ট যদি আমরা দেখি। অ্যাট দ্য সেম টাইম রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজ দুজনেই আসলে বেশ কিছু গোল কনসিড করেছে, যদিও রোমেরো লিসান্দ্রো হয়তো একটা দুইটা জায়গায় বড় মিস্টেক ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম ফুল ব্যাকরা আসলে বেশি ভার্নারেবল লেগেছে। তো স্পেনের যে উইং, এক পাশে লামিনি আমাল, এক পাশে আলেক্স বায়ানাকে চেঞ্জ করে হয়তো বা নিকো উইলিয়ামসকেও নামাতে পারে, পেদ্রো পোরো এবং কুকুরেয়া, মানে ইন জেনারেলি এরকম মানে ভালো উইং প্লে এই ওয়ার্ল্ড কাপে অন্য কোনো দলের কাছ থেকে আমরা দেখি নাই। এইটা আর্জেন্টিনার জন্য কতখানি থ্রেট হইতে যাচ্ছে? না, আসলে আপনি যদি দেখেন স্পেন 13টি গোল করেছেন, তার মধ্যে দেখবেন যে আসলে তাদের ম্যাক্সিমাম গোলে এসেছেন ক্রস থেকে, স্পেশালি কুকুরেয়া এবং তার সাথে অলমোর যেই কম্বিনেশনটা, এফেক্টিভনেস যে পারফর্ম দেখেছে এবারের ওয়ার্ল্ড কাপ, আসলে দুর্দান্ত করেছেন। আসলে দেখবেন যে অ্যাজ এ নাম্বার 10 হিসাবে তার মুভমেন্টগুলো আসলে সবসময় দেখবেন যে ডিফেন্ডারদের আগে থাকবে, ইন বিটুইন মিডফিল্ড এবং ডিফেন্ডারদের যে জোনটা, আসলে এটাই হওয়া উচিত অ্যাজ এ নাম্বার 10 হিসাবে। কিন্তু সেক্ষেত্রে আসলে এই লাস্ট ম্যাচে তো আর চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই স্কলানির, আর আপনি স্কোয়াড চেঞ্জ করতে পারবেন না। তো ওভারঅল যেই সিচুয়েশনটা ফেস হয়েছে আর্জেন্টিনা, বলবো যে একটা সাফারার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, স্পেশালি রাইট ব্যাক দিয়ে, লেফট ব্যাক দিয়ে। কারণ লাস্ট ম্যাচ অ্যান্টোনিও গ্রোডন গোল করেছে, আসলে মলিনা জোনে ছিল কিন্তু জানতো না যে কোথায়। না, এটা সব সময় তপু কিন্তু একসময় রাইট ব্যাকও খেলছে। হ্যাঁ, এমলি ভাইদের সাথে তো রাইট ব্যাক মেইন ফ্যাক্ট হলো যখন আসলে উইং ব্যাক যারা থাকবে তাদের আসলে দুইটা জিনিস করতে হবে, বডি ওপেন রেখে আসলে বলও দেখতে হবে, ম্যানও দেখতে হবে। আপনি যদি দেখেন যেটা নরওয়ে এগেইনস্টে আপনার ব্রাজিল এগেইনস্টে আর্লিং হালান্ড যে গোলটা করছে, গ্যাব্রিয়েল, সো বডি ওপেন ছিল না, সে শুধু বলই ফোকাস করতেছে, সেটা করতে হবে। তো এটা আসলে খুবই জরুরি এরকম স্টেজে। তো আসলে আমার কাছে মনে হয় স্কলানি এইটা নিয়ে খুবই দুর্দান্ত একটা প্ল্যান আমরা হয়তো আজকে রাতে দেখব, কারণ স্পেনকে যদি হার্ট করতে হয় এই জায়গা দিয়ে তাদেরকে অফ রাখতে হবে, স্পেশালি ইয়ামেল এবং বায়ানা, তাদের সাথে পোরো এবং কোকুরেয়া যেই মানে এফেক্টিভ যেই ব্যাপারগুলি আছে এখানে। আসলে এমলিবে অলরেডি বলছে যে 4টা মিডফিল্ড খেলবে, আসলে 4টা মিডফিল্ডের ডিউটিটা কি থাকবে, স্পেশালি প্যারাদেসের ডিউটিটা কি থাকবে, আপনার এনজো এবং ম্যাকালিস্টারের ডিউটিটা কি থাকবে। তো আমার কাছে মনে হয় যে সিমিওনেকে আজকে খেলানোটা খুবই জরুরি, কারণ সেই তার যে একটা ডিস্ট্রয়ার টেন্ডেন্সি, এটা খুবই পজিটিভ এবং এফেক্টিভ হবে আজকে ম্যাচে। এই কথাটা তো আলোচনা হচ্ছে তপু, যে রিয়েলি ওপেন ফুটবল খেলে আসলে বা ট্যাকটিক্যাল ফুটবল খেলে স্পেনের সাথে ইনিশিয়ালি পারা খুব মুশকিল হবে। আমার কাছে সেই ক্ষেত্রে ইংল্যান্ডের এগেইনস্ট আমরা যেরকম একটু আর্জেন্টিনাকে মাচ মোর ফিজিক্যাল, একটু লাতিন আমেরিকান, একটু কলম্বিয়ান টাইপ ফুটবল খেলতে দেখেছি, এই ম্যাচেও কি তাই দেখব? না, আসলে এটাই হওয়া উচিত। আপনি যদি স্পেশালি ব্রাজিলের সাথে যখন কোপা আমেরিকাটা জিতলো, আসলে ব্রাজিলকে কিন্তু খেলতেই দেয়নি, রাইট? হয়তো বা সবাই আমরা দেখেছি তাদের অ্যাটিটিউড, স্পেশালি উইথ বল এবং উইদাউট বল, ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স তাদের সবসময় দেখেছে ওই ম্যাচটা। তো আসলে স্পেনকে এই একটা জায়গা, যে জায়গাটা হার্ট করাটা খুবই ইজি। আপনি যদি অলমোকে ট্যাকল করেন, মানে বেশি ব্যাট না, আপনি যদি বল প্যারাদেসের সেই লেভেলের অ্যাটিটিউড আছে, আপনি দেখবেন যে বিলিংহামের কি ট্যাকল করা হয়েছিল। তো এইসব ব্যাপারে যদি মানে ভূমিকাটা বেশি
থাকে, ধরেন ফার্স্ট 10 to 15-20 মিনিটস তাদেরকে একটা ভয় দেখানো, তাদের সাথে ধরেন ফিজিক্যাল ডুয়েলে সবগুলোতে জেতা। হ্যাঁ। এখন ঘটনা হয়েছে উইথ বলে যে আপনি সব ম্যাচ খেলতে হবে, আপনি যে সবাইকে ডোমিনেট করবেন, দিস ইজ নট কাউন্টেবল। Right. আপনি ম্যাচ জিততে হবে, ফাইনাল ইজ ফাইনাল। তো সেইখানে আপনি কিভাবে ম্যাচ জিতবেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় স্কলানিকে আসলে বোঝানো এটা দরকার নেই, সে জানে, সে 2022 এত বড় ম্যাচ জিতেছে। এমিলি, আমি এইটা একটু জানতে চাই, তবু একটা সুন্দর কথা বলেছে যে উইথ বল, মডার্ন ফুটবলে উইথ বল তো একটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি হচ্ছে উইদাউট বল। Right. মানে অফ দা বলে আসলে তোমার পজিশন, যে রানগুলা নেয়া, ঠিকঠাক মতন লাইন ব্রেকিং রানগুলা করা, বা চোরা দৌড় আমরা যেগুলোকে বলি, যেটা মানে জুড বেলিংহামের কাছ থেকে গতকাল জুড বেলিংহাম দারুণ একটা গোল করেছে। রাইট। তো অফ দা বল স্টেট বলে যে স্পেন আসলে অনেক আগে আছে, এবং আমরা যেগুলা বলি যে অপোনেন্টের হাফের মধ্যে তাদের 40 মিটারের মধ্যে হাই প্রেস করা বা হাই আপ প্রেস, সেটা আর্জেন্টিনার কম। অফ দা বলে তাদের মুভমেন্ট স্লো, স্পেনের ভেরি ফাস্ট। এই জিনিসটা মানে কতখানি ইফেক্টিভ হইতে পারে, মানে অফ দা বলে আর্জেন্টিনার মুভমেন্ট নাই যেহেতু, সো তার এইখানে আসলে এটার এগেইনস্ট কি ধরনের না, অফ দা ফিল্ড বা অফ দা ইয়াতে যে আপনি বলেন যে মুভমেন্ট নেই, মুভমেন্ট ডেফিনেটলি কম অপেক্ষাকৃত কম, বাট দ্যাট উইল বি মোর এফেক্টিভ। যেটুকুই আছে সেটা খুবই এফেক্টিভ। এখন আপনি যে রানটা করবেন, হ্যাঁ, ওই রানটা যদি এফেক্টিভ না হয়, আননেসেসারি রান করে কোনো লাভ নেই। হ্যাঁ, তো আর্জেন্টিনা যেটা এই ম্যাচে করবে বা ইংল্যান্ডের সাথে তারা যেটা করেছে, হ্যাঁ, স্পেন কি চায়? স্পেন অপোনেন্ট হাফে খেলতে চায়, স্পেন কিন্তু নিজেদের হাফে খেলে না, স্পেন অপোনেন্ট হাফে খেলতে চায়। তো আর্জেন্টিনা সামো এটা ডেফিনেটলি করবে, তারা ওভারলোড করবে। হ্যাঁ, তারা ওই যে বলেন যে স্পেসগুলিতে প্রচুর রান করে, রোটেশন করে মিডফিল্ডে, সেইগুলি বন্ধ করবে। এবং ওই যে স্পেসগুলি যেগুলি বলছেন, আর্জেন্টিনার গোল খাওয়ার কনসেপ্টগুলি, যে গোলগুলি তারা খেয়েছে, তাদের যে অনেক পিছনে স্পেস ছিল, ওখান থেকে গিয়ে গোলগুলি উইং দিয়ে ট্রানজিশনে গোল খেয়েছে। সো ওইগুলি তো স্কোলানি ডেফিনেটলি একটা ভিডিও অ্যানালিস্ট করে ওই জায়গাগুলি ডেফিনেটলি ম্যানেজ করে আসবে। আর স্পেন যেটা এই ম্যাচে করবে, অপোনেন্ট হাফে প্রচুর রোটেশন করবে বল। আমার কাছে মনে হয় যে 4 জন মিডফিল্ডার আছে, এট দ্য সেম টাইম হুলিয়ান আলভারেজ এখানে কিন্তু বড় একটা কি রোল প্লে করে। তারা মেসিকে ওপেন রেখে, ফ্রি রেখে, তারা যেটা করে, তারা ওই জায়গাগুলো ওভারলোড করে ওই স্পেসগুলি বন্ধ করবে। আমি আরেকটু মানে এই প্রশ্নটা আরেকটু ডেপথে নিয়ে যায় করতেছি, সেটা হচ্ছে যে ইন জেনারেলি আমরা ফ্রান্সের এগেইনস্টে লুইস দে লা ফুয়েন্তে যেই হাইলাইন ডিফেন্স সেট করেছে, এইটা দুঃসাহস। মানে ফ্রান্সের মতো এইরকম হাই স্পিড প্লেয়ার থাকলে, ওলিসে দেজিরি দুইয়ের তো নামায় নাই, বারকোলাকে নামাইছিল, আর কিলিয়ানের সাথে দৌড়াইতে পারা যায় না, তো উজাইন বোল্টের কাছাকাছি গতি ওর। তো এরকম একটা দলের এগেইনস্টে যখন এইরকম হাইলাইন ডিফেন্স সেট করে, তখন বুঝতে হয় যে হ্যাঁ, সে অপোনেন্টের হাফেই খেলতে চায় এবং স্পেস দিবে না, মানে ওই জায়গা থেকেই সে মানে মিড ব্লকে শুরু করবে, অথবা যেটাকে আমরা বলি যে একদম কাউন্টার প্রেস শুরু করবে, হাই আপ কাউন্টার প্রেস। তো আর্জেন্টিনার হাই আপ কাউন্টার প্রেস নাই, তার এগেইনস্ট হাই আপ কাউন্টার প্রেস তো যেটা ইংল্যান্ডও 10 মিনিট করেছিল, এবং আর্জেন্টিনা ওই সময় মনে হচ্ছে যে আরে ক্লুলেস মনে হয়েছে। তো এই শুরুর ধাক্কাটা আসলে আর্জেন্টিনা কেমনে থামাবে? আর লুই দে লা ফুয়েন্তে কি একই রকম ভাবে এরকম হাইলাইন ডিফেন্সে সেট করবে? ডেফিনেটলি হাইলাইন ডিফেন্ডিং খেলার আমার মনে হয় প্রবাবলি খেলবে। কেন না, আপনি যদি দেখেন ফ্রান্সের এগেইনস্টে যেহেতু ওই সাহসটা করেছে, আর্জেন্টিনা কিন্তু আসলে কুইক কাউন্টার অ্যাটাকে ওই ধরনের স্পিডি প্লেয়ার কিন্তু না, একদম না। হ্যাঁ, ইভেন্টুয়ালি থাকলেও সেটা কুবার্সি, লাপোর্ট এবং কুকুরেল এবং পেড্রো পোরো, তাদের ওই অ্যাবিলিটি আছে ওটা কভার করার। বিকজ আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন ফ্রান্স এবং স্পেনের ম্যাচে, হ্যাঁ, ওসমান ডেম্বেলে কুইক একটা বল দিয়েছিল, আমি আপনার আগের শোতে বলেছি, হ্যাঁ, বাট লাপোর্ট এবং কুবার্সি, ইভেন্টুয়ালি পেড্রো পোরো, তারা তিনজন কত একসাথে চলে আসছে, হ্যাঁ, আমার মনে হয় 1 সেকেন্ডের ভিতরে তারা জায়গাটা কভার করে ফেলেছে। সো এটা আজকেও হাইলাইন ডিফেন্ডিং থাকবে। অপোনেন্ট হাফে খেলতে চাইলে আপনার হাইলাইন ডিফেন্ডিং করতেই হবে, হ্যাঁ, আপনার আদারস তো একটা বড় গ্যাপ থাকবে, হ্যাঁ, সো সেটা করবে। বাট আর্জেন্টিনার যে স্ট্রেংথের জায়গা, আর্জেন্টিনা কিন্তু বিশাল একটা স্ট্রেংথের জায়গা আছে। তারা লাস্ট ম্যাচে মিডফিল্ডে কোনোভাবেই, হ্যাঁ, কোনো স্পেস দেয়, এবং ইভেন্চুয়ালি আজকেও সেটা করবে। তার ইভেন্চুয়ালি আরেকটা যেটা হবে যে লেমিন ইয়ামাল যেটা করে, লেমিন ইয়ামাল কিন্তু ওর পজিশন ছাইরা আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় সে কিন্তু অপারেট করার চেষ্টা করে, যেটা লিওনেল মেসি এখন করছে। শুরুর দিকে প্রথম ম্যাচগুলি করছিল না, এখন দেখবেন লিওনেল মেসি কিন্তু অপোনেন্ট হাফের বিভিন্ন স্পেসে কিন্তু সে ঘোরাঘুরি করে। আপনি যেটা বলছেন যে তার হাঁটাটা কিন্তু এফেক্টিভ, হ্যাঁ, সে কিন্তু হাইটা কিন্তু ওই স্ক্যান করে এমন একটা জোনে গিয়ে যায়। আর আর্জেন্টিনা যেটা হলো, আর্জেন্টিনা তো আসলে বল পাওয়ার সাথে সাথে তাদের মেইন ইয়াটাই হলো যে তারা লিওনেল মেসিকে বলটা ডেলিভার করবে, হ্যাঁ, আফটার লিওনেল মেসি খেলাটাকে নিয়ন্ত্রণ করে। তো সেই জায়গা থেকে স্পেন যে আসলে খুব সহজেই অপোনেন্ট হবে অনেক স্পেস তৈরি করতে পারবে, এটা আমি বিশ্বাস করছি না। বিকজ স্কোলানি কিন্তু সিমিওনিকে নামিয়েছে ওই স্পেসগুলিকে, হ্যাঁ, কভার করার জন্য, এবং সিমিওনি কিন্তু
খুবই ফ্যান্টাস্টিক একটা দুর্দান্ত একটা জব কিন্তু সে যতক্ষণ ছিল। ইভেনচুয়ালি রড্রিগো পল নামার পরে সে আবার কিন্তু এখানে বিশাল একটা দুইটা খুব ভালো বল দিয়েছে। সো এটা এই গেম প্ল্যানগুলি কিন্তু স্পেনের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস হবে। আমরা সবাই হয়তো স্পেনকে ওই বল পজিশন বেশি রাখবে, কাউন্টার প্রেস করবে, বাট আর্জেন্টিনা নট লাইক দ্যাট টিম যে তার সাথে আপনি করে করে এগুলি পার পাবেন। আর্জেন্টিনা এখন আসলে এই ধরনের ম্যাচ প্রচুর ফেস করে আসছে। আর আর্জেন্টিনার সব থেকে পজিটিভ দিক হলো এই দলের স্কোয়াডের অলমোস্ট 9 জন প্লেয়ার লাস্ট ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যেটা স্পেনের দলের ওই এক্সপিরিয়েন্স নেই। এটা কিন্তু বিশাল একটা ফ্যাক্ট আপনার অন দা ফিল্ড ভেরি করে। হ্যাঁ, সো ওই জায়গাটা আমার মনে হয় যে স্পেনের থেকে আর্জেন্টিনা কিছুটা হলেও এগিয়ে থাকবে এই এক্সপিরিয়েন্সের জায়গাটা, বিকজ এই ধরনের ম্যাচ কিভাবে কন্ট্রোল করতে হয় তারা খুব ভালোভাবেই জানে। আর একটা মেইন ফ্যাক্ট হলো তারা যদি কোনোভাবে রড্রির চ্যানেলটা বন্ধ করতে পারে, হ্যাঁ, রড্রিগো লাইক সিমিওনি যদি একটু রড্রির সাথে কোনোভাবে কানেক্টেড থাকে, আমার কাছে মনে হয় কি যে সিমিওনি রদ্রির সাথে কানেক্টেড সম্ভবত থাকবে না, ভেরি ইয়াং, কিন্তু এই জায়গায় মাচ মোর কি বলে এক্সপেরিয়েন্স লিয়ান্দ্রো পারেদেস সম্ভবত আমার কাছে মনে হয় যে রদ্রিকে সে করতে পারবে। না, রদ্রিকে আমার মনে হয় এমলি ভাই এনজো আলভারেজ, আচ্ছা আলভারেজ কিভাবে রদ্রিকে অনেক আলভারেজ তো অনেক নিচে নামতে হবে, পজিশনটা কাছাকাছি, রাইট, আলভারেজ তো নিচে ডিপার পজিশনে থাকে, এই লিও তো সবসময় ডিপে থাকে, তাই না? তো আলভারেজের সেই দায়িত্বটা দিবে 100-200% শিওর, কারণ রড্রির সাথে লিংক আপ হলে ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ এমলিবে অলরেডি বলেছেন ইয়ামেল আসলে সামটাইম ইনসাইডে চলে আসে, অনেক ইনভার্টেড স্ট্রাইকার হয়ে যায়, আপনার অরজাবাল এবং অলমোর একটা পজিশন সেম চলে যায়, কিন্তু ইয়ামেল ভিতরের দিকে চলে আসে, ওই জায়গাটা পেদ্রো পরো ওটাতে রান করে, ওভারল্যাপিং করে। তো ওই জায়গায় ধরেন আপনার এনজোর একটা ডিফারেন্ট লেভেলের আজকে পারফর্ম দিতে হবে, কারণ অফ দা বলে করতে হবে এবং লং রেঞ্জ শুটিং ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা আমার কাছে মনে হয় যে যেটা আপনার আসলে বিল্ড আপ প্লে স্পেন্ড করতে দিবে না। আমরা ফ্রান্সের ক্ষেত্রে দেখেছি যে লং বল যাবে, তাদের 4-2-3-1 ফরমেশনে চলে যায়, যখন বিল্ড আপ করে দেখবেন যে 4-1-4-1 এ চলে যায়, রড্রিগে পিছে রেখে আপনার রইস এবং আপনার ওলমো, আরজাবাল এবং বাইনা এবং ইয়ামেল, তারা দেখবেন যে এরকম ভাবে ফেস করে, দ্যাট মিন্স আপনার কোনো স্পেস দিবেন না। তো সেই ক্ষেত্রে আসলে আর্জেন্টিনা কিভাবে বেরোবে সেটা হলো দেখবেন যে মার্টিনেস ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডও সেম ওয়েতে গিয়েছিল, তখন দেখবেন যে আলভারেজকে লং বল দেখেছি যে একসাথে মিনিমাম 6 থেকে 7টা লং বল খেলিয়েছেন। এটা তো সুইজারল্যান্ডের এগেইনস্টে করেছে মোস্ট অফ দ্য টাইম। এই যে ব্যাপারটা আপনি যখন এই যে প্রেসারটা ওই হাফে দিয়ে দিবেন, তারা আসুক আবার বিল্ড আপ করে যে সামহাউ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে সেন্টার ব্যাকের প্রশ্ন, যে যদি ইন জেনারেলি কি হয় এখানে বেসিক্যালি কাকে আসলে মার্ক করতে হচ্ছে আলভারেজকে, হয় আইমরিক লাপোর্ট, এবার পজিশনাল সেন্স অনুযায়ী অত ভালো বল প্লেয়ার কুবার্সির মতো সে না, বাট খুবই অ্যাকিউরেট পজিশনের জায়গা থেকে, এবং তার কম্প্যাক্টনেসও অনেক ভালো। তো আলভারেজকে যদি মানে আইমরিক লাপোর্ট অলওয়েজ মার্ক করতে থাকে, একদম ম্যান টু ম্যান মার্ক করতে থাকে, সেই ক্ষেত্রে বিষয়টা একটু ডেঞ্জারাস হইতে পারে, মানে ওই জায়গা থেকে বল না, অবশ্যই একটা প্ল্যান থাকবে। আপনি যখন লং বল খেলবেন, আপনি সেকেন্ড বলটা কে উইন করবে? ওটা তো লিওনেল মেসিকে উইন করতে হবে, লিওনেল এনজোকে করতে হবে। না, এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। লং বল খেলার থেকে আমার কাছে মনে হচ্ছে যে ডেফিনেটলি আর্জেন্টিনা যখন বল রিগেইন করবে তাদের হাতে, হ্যাঁ, তারা কিন্তু সাথে সাথে লং বল খেলার থেকে আমার কাছে মনে হয় যে তারা যেটা করবে লিওনেল মেসিকে। এমনি এখানে আমি একটু তর্ক করি, তারপর আমি শুনতেছি তর্কটা হচ্ছে যখন সুইজারল্যান্ডের সাথে আমরা দেখেছি যে সুইজারল্যান্ড হাই আপ মিরর শেপটা স্টার্ট করেছে, মানে হচ্ছে প্রত্যেকটা ম্যানকে সে জোনালি বলতে কি অর্গানিক জোন করে একটা মার্ক করা শুরু করেছে, যেমন 2 জন সেন্টার ব্যাককে, 2 জন স্ট্রাইকার, 2 জন ফুল ব্যাককে, 2 জন উইঙ্গার, এইভাবে মার্ক করছে। মিডফিল্ডে 3-3 হয়েছে তারা। তখন যেটা করেছে যে পাসিং অপশনগুলো খুব কম ছিল, যেই কারণে আসলে এমিলিয়ানো মার্টিনেজ কিংবা লিসান্দ্রো মার্টিনেজ কিংবা রোমেরো লম্বা বল বাড়িয়েছে ফার্স্ট হাফে, হয় মেসিকে টার্গেট করেছে না আলভারেজকে টার্গেট করেছে। তো স্পেনও ইন জেনারেলি কিন্তু খুব কুইক এই কাউন্টার প্রেসটা করে, রাইট। আমি ওই পয়েন্টে আসছিলাম যে কুইক কাউন্টার প্রেসের এগেইনস্টে তো আসলে আর্জেন্টিনা বিল্ড আপ করতে পারবে না, হ্যাঁ, বিল্ড আপ করতে দেয় না তারা। হ্যাঁ, তো সেখানে তাদের কাজটা কি? তপু যেটা বললো, তারা কিভাবে রিলিজ করে, অ্যাটাকে কিভাবে যাবে? আর্জেন্টিনা তো অ্যাটাকে যাবে, আর্জেন্টিনা তো সারাক্ষণ ডিফেন্স করার জন্য নামবে না, জিততে হবে না। তো তাদের তো ডেফিনেটলি একটা প্ল্যান আছে, যেটা ইংল্যান্ডের সাথে করছে। আপনি দেখবেন যে বল রিগেইন করার সাথে সাথে মেসি এমন একটা স্পেসে দাঁড়িয়েছিল যেখানে তাকে সহজেই বলটা দিতে পারছিল, এবং মেসি যেটা করছে, মেসি কিন্তু লাস্ট ম্যাচে প্রচুর ড্রিবল করেছে, আপনি দেখবেন। হ্যাঁ, হ্যারি কেনদের মতো প্লেয়াররা কিন্তু মেসির সাথে ড্রিবল করে পারে 3 জন 4 জন। হ্যাঁ, সো
মেসি এই জিনিসটা এই ম্যাচেও করতে হবে, আদারওয়াইজ তো আপনি স্কোরিং চ্যানেল তৈরি করতে পারবেন না, ভয় পাবে না, ভয় পাবে না। হ্যাঁ, সো মেসিকে যেটা হবে যে মেসি ডেফিনেটলি যে হেঁটে হেঁটে ওই চ্যানেলগুলিতে জায়গায় দাঁড়িয়ে থাকবে, আমার মনে হয় যে খুব কুইক বল রিগেন করে তারা মেসিকে ডেলিভারেট করবে, আইদার সামনে এনজো ফার্নান্ডেস, ম্যাকেলিস্টার একটা বড় সাপোর্টিং রোলে থাকবে, দেন আলভারেস, তারা 3-4 জন হয়তো অ্যাটাক করবে, সিমিওনে যদি পারে অ্যাটাক করবে, আদারওয়াইজ হয়তো ডিফেন্সিভ অর্গানাইজেশন থাকবে। এর বাইরে কিন্তু আসলে অ্যাটাক সাজানো ডিফিকাল্ট হবে এগেইনস্ট স্পেন। বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রাইকার এমিলিকে এই প্রশ্নটা করতে চাই, হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেজ? লাউতারো কিন্তু গোলে আছে এবং যে ডিফেন্সিভ ওয়ার্ক করা, প্রেস করা, এই কাজটা লাউতারো যথেষ্ট ভালোই করে। মানে হাই আপ প্রেস করা বা একটু নিচের দিকে নেমে এসে লিওনেল মেসির যে ভ্যাকেন্ট স্পেসটা সেটাকে কভার করে, মোটামুটি লিঙ্ক তৈরি করে, অনেকটা হাফ স্পেসের নিচেও না। আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন। আমি ডেফিনেটলি হুলিয়ান আলভারেস খেলবে মাস্ট, হ্যাঁ, বিকজ সে যে রোলটা পালন করে, সে যে মানে খেলার যে মোমেন্টসটা ধরে আর কি, এটা ডেফিনেটলি লাউতারো ওই ওয়ার্কটা করতে পারে। বাট লাউতারো তো আসলে যদি দেখেন ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে কিন্তু সাবে নেমে গোল করেছে, হ্যাঁ, সো তাকে তার রেস্টুরেন্টটা ওইখানে আছে, ওই জায়গাটাতেই তার জন্য রাখবে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলভারেস কিন্তু মেসির সাথে যেভাবে আসলে একটা কানেকশন তার তৈরি হয়েছে, ওই কম্বিনেশনটা আমার মনে হয় এই মুহূর্তে ভাঙবে। হ্যাঁ, ইভেন্চুয়ালি যেটা বললাম ডিফেন্সিভ অর্গানাইজেশনের সময় হুলিয়ান আলভারেজের রোলটা কিন্তু বিশাল ইম্প্যাক্ট রাখে। হ্যাঁ, এবং তপু যেটা বলছে খুবই গুড পয়েন্ট, মানে ভালো পয়েন্ট, যেহেতু ও এখন খেলার ভিতরে আছে, ওই এই জিনিসগুলি ফেস করে। আমরা যখন ফেস করতাম, যেমন আমি যেহেতু স্ট্রাইকার খেলতাম, আমাকে বলতো সবসময় অপোনেন্ট টিমের হোল্ডিং মিডফিল্ডারের সাথে এসে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে। এটাতে কি হয়, দুই সেন্টার ব্যাক তাকে আর বলটা দিতে পারে না। ইভেন্চুয়ালি ফুটবলের নিয়ম আছে, আপনারা আমার এইটুকু মার্কিং এর ভিতরে যখন থাকবে, এইটুকু ডিফারেন্সে, তখন কিন্তু আপনার টিমমেট আপনাকে বল দিবে, বল পাস দিবে না। হ্যাঁ, বল পাস দিবে না। তো যেটা হুলিয়ান আলভারেজ হয়তো আজকে আমার মনে হয় যে সিমিওন এটা করাতে পারে, সরি স্কোলানি ইয়াকে দিয়ে, হুলিয়ান আলভারেজকে দিয়ে, যখন অপোনেন্ট বিল্ড আপ করবে, জাস্ট খালি ইয়ার সাথে রদ্রিকে মার্ক করে, হ্যাঁ, টাচ মানে টাচ লাইন মানে লিংক আপটা যেন না করতে পারে। আমার মনে হয় যে 2 কিলোমিটারের কাছাকাছি একটা ডিসটেন্স নিয়ে দাঁড়িয়ে থাকে। সো এটা করতেই হবে, আদার্স রড্রি তো ওদের মেইন অপারেট করে খেলাটাকে, নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা করতে পারলে কিন্তু আমার কাছে মনে হয় যে গেম প্ল্যান অনেকটা এগিয়ে যাবে আর্জেন্টিনা। হ্যাঁ, সো স্পেনের যেটা ফ্রান্স যেটা করেনি একদমই, রড্রিকে একদম ওপেন রেখেছে, সবাইকে পুরো ওরা অলিসিকে বোতলবন্দি করেছে আর ওরা রড্রিকে ওপেন রেখে ছেড়ে দিয়েছে। ঘটনা হচ্ছে কি এমলি ভাই, ধরেন ফ্রান্সের 4 জন প্লেয়ার আসলে অফ দা বলে ততটা শার্প না, রাইট। আপনি আলভারেজকে যেভাবে পাবেন अवेलेबल, এটা তাদের মধ্যে কারো সেই অ্যাবিলিটি নাই। আলভারেজ কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে খেলে, ইফ ও যদি ফিক্স নাম্বার 9 থাকতো, লা লিগার হাই স্কোরার হইতো, রাইট। বাট ও এত ওয়ার্ক করে, তো ওয়ার্ক রেট, তো সেই ক্ষেত্রে আলভারেজের এই ডিউটিটা তো অবশ্যই দিব। এবং তার সাথে যেই এমলি ভাই বললো, আসলে যে লিওর সাথে আসলে আলভারেজের গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, আসলে বল দেওয়া, বল নেওয়া, পজিশন সেন্স, আসলে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে লাউতারোকে খেলাবে না, এবং আলভারেজের পসিবিলিটিটা বেশি। আর স্পেনের আরেকটা স্ট্রং পয়েন্ট হলো তাদের দুই ফুল ব্যাক। আমার কাছে যেটা মনে হয়, দুই ফুল ব্যাক আমার কাছে মনে হয় যে কাজগুলি করে, হ্যাঁ, যেটা আসলে আর্জেন্টিনার ওই ফুল ব্যাকে কিন্তু আবার তারা ওই কাজগুলি পায় না তাদের কাছে। আর্জেন্টিনা দুই ফুল ব্যাক এই ওয়ার্ল্ড কাপের অন্যতম ওয়ার্স্ট, আর ওদের দুই ফুল ব্যাক এই ওয়ার্ল্ড না একদম ওয়ার্স্ট বলে আমি একটু ডিফেন্ড মানে বড় দলগুলো, আমি সেমিফাইনাল যে চারটা দল উঠেছে, চ্যাম্পিয়ন দল উঠেছে, সে চার দলের মধ্যে এটাই ওয়ার্স্ট, চ্যাম্পিয়ন দল হিসেবে ওয়ার্স্ট। কারণ হচ্ছে নাহুয়েল মনিদার ওই এন্ড দিয়ে, রাইট, মানে অপোনেন্ট আক্রমণ করেছে, যত আক্রমণ, মানে 7টা গোল খেয়েছেন আর্জেন্টিনা, ওই মানে অলমোস্ট 53% অ্যাটাক হয়েছে শুধু নাহুয়েল মলিনা যেই এন্ড দিয়ে থাকে, মানে রাইট উইং, মানে রাইট ব্যাক পজিশন যেটা, ওই দিক দিয়ে এক্স্যাক্টলি। তালিয়াফিকোরও কিন্তু আপনি দেখবেন তালিয়াফিকোরের দিক থেকে অলমোস্ট 37% অ্যাটাক হয়েছে, বাট তালিয়াফিকোকে কিন্তু কোচ একটু অন্যভাবে ডিফারেন্ট রোলে আপনি যদি দেখেন, স্মল ওভারল্যাপ প্লেয়ার যেটা হয়, কারণ তারা তো ফ্ল্যাঙ্ক এরিয়াগুলি ইউজ করে দুই ফুল ব্যাক দিয়ে, এর বাইরে কিন্তু মিডফিল্ডার কিন্তু ওই ফ্ল্যাঙ্ক এরিয়াগুলিতে যায় না, তারা ওই অপারেট করেই দুই ফুল ব্যাক। তো সেইখান থেকে পেড্রো পোরে এবং কুকুরেলা কিন্তু খুবই ডেঞ্জারাস, স্পেশালি কুকুরেলা তো আমার মনে হয় যে বুলেটের গতিতে যায় আর আসে, হ্যাঁ, সো এইটা কিন্তু ম্যানেজ করতে হবে আপনার, বিকজ এমন সময় কুকুরেলা পেড্রো পোরের গোলটা যদি দেখেন, হ্যাঁ, আর্জেন্টিনাকে যদি পিছনে স্পেস দেয়, ওই একটা দুটো 1-2 করে কিন্তু তারা কাজ, হ্যাঁ, সো এই মোমেন্টস গুলি মানে তৈরি হতেই দেয়া যাবে না আর্জেন্টিনার পক্ষ থেকে। আরেকটা ব্যাপার, ধরেন মেসি যদি রাইট সাইডে চেপে যায়, কুকুরেলা কিন্তু উঠবে না ডেফিনিটলি। এবং আমি যেটা বলছি যে আর্জেন্টিনা যখন বিল্ড আপ করে তাদের মেইন 5টাই কিন্তু থাকা অপশন থাকে লিওনেল মেসি। সো আমার মনে হয় যে ডিফেন্ডার একটা অন্যরকম গেম প্ল্যান থাকবে, কুকুরেলা আইদার
কুবার্সি বা লেপোর্ট এসে ওই মেসির সাথে সাথে দাঁড়িয়ে থাকা, রাইট, ওই হ্যাঁ, যে close mark বেসিক করে। ইঞ্জিনিয়ারে যেটা করতে হয় Right, সেটা হচ্ছে right. মানে তিনজনের একটা ট্রায়াঙ্গেলে জোনাল মার্কিং এ যাইতে হয়, তাছাড়া তো ম্যান টু ম্যান যদি আপনি এটা দেখেন ইংল্যান্ড কিন্তু এলিয়ট অ্যান্ডারসন কিন্তু সবসময় চেষ্টা করে সেখানে তার একটা ক্লোজ মার্ক করা, সো এটা মেসির সাথে করতেই হবে, করতেই হবে। বাট মেসিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। হ্যাঁ, বিকজ মেসিকে একটা ট্রিক খাটায় ফেলবে। হ্যাঁ, মেসিকে নিয়ন্ত্রণ করে একমাত্র উপরে যে বসে আছে সেই নিয়ন্ত্রণ করে, এবং সে আমার মনে হয় যে তার মতো যখন হ্যাঁ পসিবল সে নিয়ন্ত্রণ করে, এবং সে নিয়ন্ত্রণ করে মেসির পক্ষেই নিয়ন্ত্রণ করে। একটা প্রশ্ন আমি একটু তবুকে করতে চাই, লাস্ট প্রশ্ন আসলে। তবু হচ্ছে সবচেয়ে ক্লোজ দাঁড়ায় গোলকিপারের পাশে, মানে সবচেয়ে ক্লোজ ম্যান যেহেতু সে সেন্টার ব্যাক, তো ইউনাই সিমন এবং ওর নাম কি, মার্টিনেজ, রাইট, এমিলিয়ানো। তো এমি মার্টিনেজ এবং ইউনাই সিমন, এই দুইজনের মধ্যে যদি আমি টাই ব্রেকার পর্যন্ত চিন্তা করে রাখবো, ডেফিনেটলি আমি ওই জায়গায় যেতে চাই, মানে হু উইল বি, যদি ট্রাইব্রেকারে যায় মার্টিনেজ এমি ফর এনি ডে এটা এমি মার্টিনেজের বাইরে যাওয়া যাবে না। এটা যদি আপনি আমাকে কোশ্চেন করেন, না, sorry, আমি কোশ্চেন আসতাম। সিমন আসলে মানে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছেন ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি। 620 মিনিট কোনো গোল খায় নাই ফ্রান্সের বিপক্ষে, যে সে মানে মডার্ন সুইপার কিপার মানে কাকে বলে সেটা সে দেখাইছে। আরেকটা জিনিস এমলি ভাই, সেটা হলো আলভারেজ কিন্তু লা লিগে খেলে, সো হি নোজ এভরিথিং। নট অনলি আলভারেজ, সিমিওনি অনেকেই কিন্তু লা লিগার প্লেয়ার। হ্যাঁ, অনেকে লা লিগার প্লেয়ার, স্পেশালি ছয়টা প্লেয়ার আছে, ছয়টা। নাহুয়েল মলিনো আতলেটিকো মাদ্রিদের অ্যাটলেটিকো মাদ্রিদের আলমাদা 9 জন প্লেয়ার, আলমাদা অ্যাটলেটিকো আলমাদা অ্যাটলেটিকো মাদ্রিদ, 9 জন প্লেয়ার অ্যাটলেটিকো মাদ্রিদের দুই টিমে। রাইট। সো এই জায়গায় আলভারেজের আজকের ভূমিকাটা একটু ডিফারেন্ট লেভেলের থাকবে আমার মনে হয়, এবং দেখবেন যে ও ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে আজকে। ওকে, আমি বিশ্বাস করি অনেক। প্রেডিকশন এটা আমি আর্জেন্টিনার পক্ষে যাম, বিকজ আর্জেন্টিনা এই ম্যাচ কোনোভাবেই হারতে চাইবে না। আর্জেন্টিনার আমরা তো অনেক কথা বলছি, বাট একটা জিনিস একদমই আমরা কেউ টাচ করিনি, সেটা হলো আর্জেন্টিনার কোনো আরেকটা স্ট্রেংথের জায়গা আছে, তাদের টিম বন্ডিং, রাইট। হ্যাঁ, এটা ন্যাশনাল ক্ষেত্রে কিন্তু অনেক লাগে। আমরা যদি একসাথে অনেক ম্যাচ খেলেছি আমরা জানি, এটা যদি আপনার টিমের ভিতরে না থাকে, ইউ ক্যানট এনিথিং। হ্যাঁ, যেটা আমার কাছে মানে ওয়ার্ল্ড কাপে অনেক বড় বড় দল, অনেক ভালো দল নিয়ে আসছে। পর্তুগাল হচ্ছে সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল, সবচেয়ে ক্লাসিক এক্সাম্পল। তারা আসলে যেভাবে স্পেনের সাথে ম্যাচটা খেলছে, হ্যাঁ, আপনি যদি দেখেন আমার কাছে মানে একটা দল মানে এইভাবে হাইরে যেতেছে, তাদের ভিতরে কোনো মানে ফিল নাই, কিছু নাই। হ্যাঁ, তারা আসে না, মানুষটা লাস্ট ড্রাইভ দেই দেশের জন্য। সো আমি বলবো আর্জেন্টিনার ওয়েস্টার্নটা তারা মেসিকে যেভাবে অন করে প্লেয়াররা, ইভেন্টুয়ালি মেসি তাদের প্লেয়ারদেরকে যেভাবে, কোচিং স্টাফরা যেভাবে একটা টিম, এই টিমটা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে, বিকজ লাস্ট 4টা ম্যাচ তারা যেভাবে স্ট্রাগল করে আসছে, যেখান থেকে তারা ম্যাচগুলি বের করছে, এই আর্জেন্টিনাকে হারানো কঠিন। দারুণ প্রত্যাবর্তনের গল্প। তাহলে তপু বর্মন প্রেডিকশন, না তপুর প্রেডিকশন জিজ্ঞেস করা লাগে না, তপু জাতীয় টেলিভিশনে সে একদম 3বার এটা রেকর্ড এটা আছে, আমার কাছেই আছে, সেখানে সে বলেছে যে এই ম্যাচ আর্জেন্টিনা জিতবে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক লিওনেল মেসির কাছেই ট্রফি থাকবে। তবে বর্মন, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। জাহিদ হাসান মিলি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। হয়তো ওয়ার্ল্ড কাপের লাস্ট শো আপনার সাথে আজকে, বিকজ ওয়ার্ল্ড কাপের শো কেন আজকেই শেষ, রাইট, এক্স্যাক্টলি। আপনার উই আর 26 আছে, সেখানে হয়তো তবু করবে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ তপু বর্মন। জাহিদ হাসান মিলি, আপনাকেও ধন্যবাদ। মানে ঢাকা জার্নালে এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ আমাদের শেষ শো, হোপফুলি আবার পরবর্তীতে আমার এমলি ভাইয়ের সাথে প্রথম শো, এবং একদম পারফেক্ট কম্বিনেশন আছে। আমি মনে মনে ভাবছিলাম যে তপুর সাথে একদিন একটা শো করা উচিত, সামাও কোথাও জানি দেখা হয়েছিল, বাট শোতে না, আমরা একটা অন্য একটা প্রোগ্রামে। বাট আপনাকেও ধন্যবাদ যে আপনার সাথে আমার এই ওয়ার্ল্ড কাপে 3টা শো এটা নিয়ে এখানে করা হলো, আপনার চ্যানেলে করা হয়নি, সরি। হোপফুলি ইনশাআল্লাহ সামনে অনেক হয়ে যাবে, সেই সুযোগ আমরা আসলে পাবো সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং একটা ভালো জার্নি ছিল ঢাকা জার্নাল, প্রতিদিনই চেষ্টা করেছে ভালো চুলচেরা বিশ্লেষণ করতে। অফকোর্স, সরি, ঢাকা জার্নালকে ধন্যবাদ। ঢাকা জার্নাল এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে ওয়ার্ল্ড কাপের সময়, আমরা তাদের সাথে এই এক্সপেরিয়েন্সগুলি শেয়ার করেছি। ইন ফিউচার আবার হয়তো ঢাকা জার্নালের সাথে। অবশ্যই। এবং ঢাকা জার্নালের এই ওয়ার্ল্ড কাপ উপলক্ষে একটা মেগা কুইজ চলছে ঢাকা জার্নালের পেজে, আপনি সেখানে যান, আপনি অংশগ্রহণ করেন, আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ডেফিনেটলি থাকবে। ওয়ার্ল্ড কাপ জেতার সাথে সাথে মানে আপনার প্রিয় দল যদি জিতে যায়, আর যদি আপনি কুইজও জিতে যান, তাহলে ব্যাপারটা একদম সোনায় সোহাগা হবে। আমরা শেষ করছি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স মাঠ কাঁপানো বিশ্বকাপ লাস্ট এপিসোড, আজকে গ্র্যান্ড ফিনালের এপিসোড। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ঢাকা জার্নালের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।